হাই বন্ধুরা, আশা করি ভালো আছেন। ভূগোল ও পরীক্ষা প্রস্তুতি চ্যানেলে আপনাকে স্বাগতম। আজকে 10 মিনিটস উইথ জিওগ্রাফিতে আলোচনার বিষয়বস্তু হলো বায়ুমণ্ডল থেকে। বায়ুমণ্ডল থেকে আমরা মোট 10টি প্রশ্ন আলোচনা করব। এই 10টি প্রশ্ন কিন্তু বিভিন্ন পরীক্ষার জন্য যথেষ্ট উপযুক্ত। শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকবেন এই আশা রাখি। আমরা প্রথমেই চলে যাচ্ছি যে প্রশ্নটাতে, যে বায়ুমণ্ডল কাকে বলবো। দেখুন, বায়ুমণ্ডল বলতে বলা হচ্ছে সমুদ্র পৃষ্ঠ থেকে উপরের দিকে প্রায় 10,000 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত যে গ্যাসীয় আবরণ পৃথিবীকে বেষ্টন করে আছে তাকে আমরা বলবো বায়ুমণ্ডল। তো দেখুন, আমাদের যে পৃথিবী, এটা আমাদের যদি পৃথিবী হয়, পৃথিবী থেকে বাইরের দিকে অর্থাৎ চারধারে গ্যাসীয় আবরণ রয়েছে, চারধারে গ্যাসের আবরণ রয়েছে। তা কতটা? 10,000 কিলোমিটার পর্যন্ত, 10,000 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। এই 10,000 কিলোমিটার পর্যন্ত কী দ্বারা বিস্তৃত রয়েছে? বিভিন্ন প্রকার গ্যাসীয় আবরণ দ্বারা কিন্তু পৃথিবী বেষ্টিত আছে। এই গ্যাসীয় আবরণকে আমরা বলবো কি? বায়ুমণ্ডল বা অ্যাটমসফিয়ার। যা কী দ্বারা গঠিত? বিভিন্ন প্রকার গ্যাস দ্বারা গঠিত, জলীয় বাষ্প দ্বারা গঠিত এবং বিভিন্ন জৈব অজৈব কণিকা কিন্তু রয়েছে। বায়ুমণ্ডলের 97% 30 কিলোমিটার উচ্চতার মধ্যেই সীমাবদ্ধ। অর্থাৎ 10,000 কিলোমিটার যে আমরা পড়লাম, 10,000 কিলোমিটার আমরা যত ভূমি থেকে উপরের দিকে উঠতে থাকবো তত কিন্তু পদার্থের ঘনত্ব কমতে থাকবে বা বায়ুমণ্ডলীয় উপাদানগুলোর ঘনত্ব কিন্তু ধীরে ধীরে কমতে থাকবে। 97% আমরা দেখব কি 30 কিলোমিটারের মধ্যেই কিন্তু সীমাবদ্ধ রয়েছে। বিজ্ঞানী পিটারসন তাপমাত্রার নিরিখে বায়ুমণ্ডলকে মোটামুটিভাবে 6টা ভাগে ভাগ করেছেন: টপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, আয়নোস্ফিয়ার বা থার্মোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার, ম্যাগনেটোস্ফিয়ার। এই 6খানা ভাগে কিন্তু ভাগ করেছেন। এগুলোর বিস্তারিত আমরা এখানে আলোচনা করব না, সেগুলো আপনাকে প্লেলিস্ট থেকে দেখতে হবে। এছাড়া বলা হচ্ছে কি যে সমুদ্রপৃষ্ঠ থেকে 90 বা 100 কিলোমিটার পর্যন্ত বায়ুমণ্ডলীয় যে অংশ রয়েছে তা কিন্তু আবহবিদ্যার অন্তর্গত। অর্থাৎ বায়ুমণ্ডলে যে ঘটনাগুলো ঘটে তা কিন্তু 90 কিলোমিটার এর মধ্যে ঘটে। কারণ কি, আমরা যদি রাসায়নিক ভিত্তিতে ভাগ করি 10,000 কিলোমিটারটা, অর্থাৎ টোটাল বায়ুমণ্ডলকে, আমরা দেখেছিলাম কি নিচের দিকে ছিল হোমোস্ফিয়ার, উপরের দিকে ছিল হেটারোস্ফিয়ার। এই হোমোস্ফিয়ারের বিস্তার কিন্তু 90 কিলোমিটার পর্যন্ত। এর মধ্যেই কিন্তু বায়ুমণ্ডলের যত দুর্যোগ বলুন, শান্ত অবস্থা যাই বলুন না কেন, সব কিন্তু গোলযোগগুলো এইখানেই ঘটে থাকে, অর্থাৎ 90 কিলোমিটারের মধ্যেই কিন্তু ঘটে থাকে। সেই কারণে আবহবিদ্যার সমস্ত রিসার্চ বলুন, গবেষণা সবই কিন্তু এই 90 কিলোমিটারের মধ্যেই হয়ে থাকে। সেই কারণে বলা হয়েছে কি বায়ুমণ্ডলীয় অংশ আবহবিদ্যার অন্তর্গত। সেটা কত কিলোমিটার? 90 কিলোমিটার। অ্যারোসোল কি? অ্যারোসোল হলো দুটো শব্দ থেকে এসছে, এয়ার এবং সোল, যার অর্থ বলা হচ্ছে বায়ু মিশ্রিত ধূলিকণা। বায়ুমণ্ডলে ভাসমান মরু অঞ্চল ও সমুদ্র তীরের অতি সূক্ষ্ম ধূলিকণা, খনিজ লবণকণা, কলকারখানা, আগ্নেয়গিরি হতে উৎক্ষিপ্ত ছাই ভস্ম, উল্কাপিণ্ডের ধূলিকণা ইত্যাদির সম্মিলিত অবস্থাটাকেই বলা হচ্ছে অ্যারোসোল। অর্থাৎ যদি আমরা সহজ ভাষায় বলি, পৃথিবীর উপরে যে ধূলিকণা বিরাজ করে তাকে আমরা বলবো কি অ্যারোসোল। অর্থাৎ ছোট ছোট সূক্ষ্মাতি সূক্ষ্ম যে কঠিন বস্তুকণা যা কিন্তু বাতাসে ভেসে থাকতে পারে, সেই ভাসমান ধূলিকণাগুলোকে আমরা বলবো কি অ্যারোসোল, যা কিন্তু বায়ুমণ্ডলের একটা অন্যতম উপাদান। কি বললাম? বায়ুমণ্ডলের একটা অন্যতম উপাদান, যা কিন্তু বায়ুমণ্ডলের যে বিভিন্ন ফ্যাক্টরগুলো বা অবস্থাগুলোকে নিয়ন্ত্রণ করে। যেমন বৃষ্টিকে নিয়ন্ত্রণ করে, কারণ ধূলিকণাকে বেশ করে কিন্তু জলীয় বাষ্প ভেসে বেড়ায়। আবার যদি দেখি যে গোধূলি আমরা দেখতে পাই বা উষা দেখতে পাই, তা কিন্তু এই ধূলিকণারই জন্য, অর্থাৎ অ্যারোসোলেরই জন্য। এছাড়া বায়ুমণ্ডলীয় যে উষ্ণতা বা উত্তাপটা আমরা দেখেছি নিচু পৃষ্ঠে অর্থাৎ ভূপৃষ্ঠের কাছাকাছি কিন্তু উষ্ণতা বেশি থাকে। তার কারণটা কি? অ্যারোসোল কিন্তু তাপটাকে ধরে রাখে, সেই কারণে কিন্তু উষ্ণতাও কিন্তু বেশি হয়। এটাও কিন্তু এর গুরুত্ব। এছাড়া বলা হচ্ছে কি যে আমরা যে আকাশকে নীল দেখি, আমাদের তো টোটালি আকাশটাকে ব্ল্যাঙ্ক দেখার উচিত ছিল, অর্থাৎ পুরো মহাশূন্যটা আমরা কোনো কালারই দেখতে পেতাম না। কিন্তু আমরা বিচ্ছুরণের কারণে কিন্তু আমরা নীল দেখি, আকাশকে আমরা নীল দেখি। তাহলে কি? বিচ্ছুরণের কারণে, যেটা কিন্তু আসে যে কিসের কারণে আমরা আকাশকে নীল দেখি, সেটা হলো বিচ্ছুরণের কারণে। আর এখানে প্রধান ভূমিকা কে করে, সেটা হলো অ্যারোসোল। অর্থাৎ অ্যারোসোলের থেকে কিন্তু বিচ্ছুরণ ঘটে বা স্ক্যাটারিং ঘটে, সেই স্ক্যাটারিংয়ের কারণেই কিন্তু আকাশকে আমরা নীল দেখি। এখানে প্রশ্নটা একটু মিস্টেক হয়ে গেছে।
এখানে প্রশ্নটা হলো কি যে আমরা টপোস্ফিয়ারকে কেন ঘনমণ্ডল বলবো। টপোস্ফিয়ার বলতে আমরা বলেছি কোনটা, যে পৃথিবীর পৃষ্ঠের যে 10,000 কিলোমিটার বায়ুমণ্ডল ছিল সর্বনিম্ন স্তরটা, সবথেকে নিচের স্তরটা কিন্তু কি ছিল, টপোস্ফিয়ার। টপোস্ফিয়ারের কে কেন ঘনমণ্ডল বলবো, দেখুন যে সমুদ্রপৃষ্ঠ থেকে গড় 18 কিলোমিটার যার বিস্তার, অর্থাৎ টপোস্ফিয়ারের বিস্তার বলা হচ্ছে 18 কিলোমিটার, তাও কিন্তু স্থানভেদে বিভিন্ন হয়ে থাকে। অর্থাৎ ক্রান্তীয় অঞ্চল দেখবো, যদি ক্রান্তীয় অঞ্চলে দেখতে পাবো কি, অর্থাৎ নিরক্ষরেখার কাছাকাছি সেখানে গড় হলো 14 কিলোমিটার, এবং মেরু অঞ্চলের দিকে যদি যাই তাহলে দেখতে পাবো গড় উচ্চতা চলে আসে কত, 8 কিলোমিটার। এই অঞ্চলকে অর্থাৎ এই টপোস্ফিয়ারকে আমরা কেন ঘনমণ্ডল বলবো, তার কারণ কি, বায়ুমণ্ডলের যে বিভিন্ন উপাদান আছে, অর্থাৎ কিছু গ্যাসীয় উপাদান আছে, আবার কিছু অ্যারোসেল ছাড়াও কিন্তু বিভিন্ন ধরনের পদার্থ আছে, অর্থাৎ কিছু স্থায়ী উপাদান আছে আর কিছু অস্থায়ী উপাদান আছে। আর অ্যারোসেল আমরা আগেই আলোচনা করলাম, অ্যারোসেল কিন্তু অস্থায়ী উপাদান, স্থায়ী উপাদান নয়। তো বলছি কি যে আমার নাইট্রোজেন অক্সাইড হতে পারে, অক্সিজেন হতে পারে, কার্বন ডাইঅক্সাইড হতে পারে, হাইড্রোজেন হতে পারে, হিলিয়াম হতে পারে। এই সমস্ত যে গ্যাসীয় উপাদানগুলো আছে, অর্থাৎ স্থায়ী কিছু উপাদান, অস্থায়ী উপাদানগুলো, এগুলো কিন্তু মেজর পার্সেন্ট, প্রায় 75% কিন্তু এই 18 কিলোমিটারের মধ্যেই সীমাবদ্ধ থাকে, অর্থাৎ টপোস্ফিয়ারের মধ্যেই কিন্তু সমস্ত পদার্থ কিন্তু সীমাবদ্ধ আছে। দ্বিতীয়ত বলা হচ্ছে কি যে বায়ুমণ্ডল যে মোট জলীয় বাষ্পের 90% কিন্তু এই স্তরে থাকে, 90% এই স্তরের মধ্যেই সীমাবদ্ধ থাকে। এছাড়া ধূলিকণা, লবণকণা, সিডার, উড়ন্ত ছাই, অর্থাৎ অ্যারোসিয়াল টাইপের যে জিনিসগুলো, যা কিন্তু জৈবকণা সহ, এগুলোও কিন্তু কোথায় দেখতে পাবো, মূলত এই 18 কিলোমিটারের মধ্যে। সুতরাং সমস্ত পদার্থের যদি আমি দেখতে পাই যে 18 কিলোমিটারের মধ্যে অবস্থান করে, তাহলে বায়ুমণ্ডলের ঘনত্ব এই জায়গাটাতেই বেশি হবে। এই কারণেই কিন্তু বলা হচ্ছে কি ঘনমণ্ডল। তাহলে বুঝতে পারলাম যে টপোস্ফিয়ারকে কেন আমরা ঘনমণ্ডল বলবো। ইনসুলেশন কি, ইনসুলেশনকে কিন্তু বলা হয় কি ইনকামিং সোলার রেডিয়েশন। এখানে যদি মানেটা দেখে নিই, অর্থাৎ বলা হচ্ছে কি যে ইনসুলেশন মিনস কন্ট্রাকশন অফ শর্ট ওয়েভ ইনকামিং সোলার রেডিয়েশন, অর্থাৎ প্রতি মিনিটে সূর্য থেকে নির্গত শক্তি ক্ষুদ্র তরঙ্গ রূপে বিরামহীনভাবে 3 লক্ষ কিলোমিটার পার সেকেন্ড বেগে পৃথিবীতে এসে পৃথিবী পৃষ্ঠকে উত্তপ্ত করে, পৃথিবীর জৈবিক প্রক্রিয়া, আবহাওয়া, জলবায়ুকে নিয়ন্ত্রণ করে, তাকে ইনসুলেশন বলে। আমরা যদি সহজ ভাষায় জিনিসটা বোঝার চেষ্টা করি, আমাদের এই হলো পৃথিবী আর এই হলো সূর্য। সূর্য থেকে, এটা সূর্য থেকে কিন্তু অনবরত চারধারে কিন্তু আলো ছড়িয়ে পড়ছে, অর্থাৎ শক্তি ছড়িয়ে পড়ছে। এই শক্তির সমগ্র বা সব অংশটা কিন্তু পৃথিবীর দিকে আসে না, কারণ বাকি অংশের দিকে চারধারে ছড়িয়ে পড়ছে। পৃথিবীতে আসে কত, পৃথিবীতে আসে যদি আমরা দেখি যে সমগ্র 200 ভাগ করা যায়, অর্থাৎ পুরো সৌর শক্তিটাকে যদি আমি 200 ভাগ করি, তার মাত্র এক ভাগ পৃথিবীর দিকে চলে আসে। এই এক ভাগ হলো কি ইনসুলেশন, যার স্পিড বলা হচ্ছে একরকম, অর্থাৎ 3 লক্ষ কিলোমিটার পার সেকেন্ড বলা হচ্ছে, যা কি করে আমাদের পৃথিবীর বিভিন্ন অবস্থাকে কিন্তু নিয়ন্ত্রণ করে। সেই অবস্থাগুলো কি বলা হচ্ছে, যে দেখুন সূর্যের থেকে যে সমস্ত রশ্মিগুলো আসছে সেগুলো কিন্তু পৃথিবীকে উত্তপ্ত করতে সহযোগিতা করবে। আবার কি উত্তপ্ত যদি করে বায়ুমণ্ডলকে বা পৃথিবীর ভূপৃষ্ঠের অংশগুলোকে, তাহলে কিন্তু আবহাওয়া এবং জলবায়ু নিয়ন্ত্রিত হবে। এখানকার বিভিন্ন জৈব প্রক্রিয়াগুলো বা উদ্ভিদ বৈশিষ্ট্য, প্রাণীর বৈশিষ্ট্য, বাস্তুতন্ত্র সবই কিন্তু এদের দ্বারা নিয়ন্ত্রিত হবে। অর্থাৎ এখানে যেহেতু আমরা ইনসুলেশন পড়ছি, সুতরাং ইনসুলেশন বলতেই যতটুকু শক্তি পৃথিবীর দিকে এগিয়ে আসে পৃথিবীকে বিভিন্ন প্রকার হেল্প করে, অর্থাৎ বায়ুমণ্ডলের অবস্থা হতে পারে, পৃথিবীর পরিমণ্ডলের ভিতরে যে জৈব পদার্থ আছে, অজৈব পদার্থ, সেটা মানুষ হতে পারে বা আলাদা ছোট ছোট প্রাণীও হতে পারে, উদ্ভিদ হতে পারে, সবাইকে নিয়ন্ত্রণ করে। সেই শক্তিটাকে বলবো কি আমরা ইনসুলেশন, যা বলা হচ্ছে 200 কোটি ভাগের 1 ভাগ, অর্থাৎ 100%। এটাই পৃথিবীর ক্ষেত্রে এই 100% শক্তিটাই হলো কোথায়, সূর্য থেকে আসে। এই 100% বাস্তবে কি 200 কোটি ভাগের 1 ভাগ। এই 200 কোটি ভাগের 1 ভাগ যা 100% বলা হচ্ছে, এই 100%টাকে বলা হচ্ছে কি ইনসুলেশন, যা কিন্তু পৃথিবীর বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যবস্থা বা অবস্থাগুলোকে কিন্তু নিয়ন্ত্রণ করে। এরপরে আসছি কি আমরা, যে সোলার কনস্ট্যান্ট কি। সোলার কনস্ট্যান্ট বলতে বলা হচ্ছে কি সূর্য প্রতিনিয়ত যে তাপশক্তি বিকিরিত করে তার 200 কোটি ভাগের 1 ভাগ পৃথিবীতে এসে পড়ছে।
সৌর কিরণের যতটুকু অংশ ভূপৃষ্ঠে প্রতি মিনিটে লম্বভাবে পড়ে তাকে আমরা বলবো কি সোলার কনস্ট্যান্ট। অর্থাৎ আগের ক্ষেত্রে আমরা দেখছিলাম কি যে 100% আসছিল, অর্থাৎ 100% এসেছিলো, 1 ভাগ বা 100% এসেছিলো পৃথিবীর দিকে, যতটুকু লম্বভাবে পড়বে সেই অংশটাকে বলা হচ্ছে কি সোলার কনস্ট্যান্ট। সেটাও কি লম্বভাবে বলতে একটা নির্দিষ্ট এলাকায়, সেটা বলা হচ্ছে কি যে এর পরিমাণের আয়তন প্রতি মিনিটে প্রায় 1.95 ল্যাঙ্গন পার বর্গ সেমি এই অংশে পড়বে। এই অংশটাকে বলা হবে কি সোলার কনস্ট্যান্ট। বিজ্ঞানীদের মতে 11 বছর অন্তর সৌর কলঙ্কের বিস্ফোরণ ঘটে, ফলে সৌর স্থিরাঙ্কেরও তারতম্য ঘটে। কারণ আমরা দেখেছিলাম কি যে সূর্য যে ছিল, সূর্যতে অনবরত দুটো প্রক্রিয়া কাজ করে, একটা ফিউশন এবং ফিশন। এর মাধ্যমে কি হবে, যখন মাঝে মাঝে আগুন নিভে যেতে থাকবে, আবার মাঝে মাঝে কিন্তু আগুন জ্বলে উঠতে থাকবে। সুতরাং এইভাবে কিন্তু উষ্ণতার তারতম্য ঘটবে, কারণ সূর্য যখন খুব জ্বলে থাকবে তখন কিন্তু ধীরে ধীরে তার তাপমাত্রাও বেশি হবে, যখন কিছুটা হলেও কিন্তু তাপশক্তি এনার্জি কমবে তখন কিন্তু আবার এনার্জিটা আবার হ্রাস পাবে। সেটা বলা হচ্ছে কি 11 বছর অন্তর কিন্তু অনবরত একবার বাড়ে আবার একবার কমে। কিন্তু অনবরত ফিশন কিন্তু 11 বছর অন্তর নয়, কিন্তু এই জায়গাটা ভুল করবেন না। সুতরাং ফিশন কিন্তু অনবরত প্রসেস, কিন্তু তার মধ্যেও কিন্তু এই প্রসেসটা লক্ষ্য করা যায়।